আসসালামু আলাইকুম ফুটবল রসিকগণ। সো একটা জিনিস আমার সাথে ইমাজিন করুন যে আপনি 1998-তে ওয়ার্ল্ড কাপ ফাইনালে নিজের দলকে ফাইনাল জিতিয়েছেন। এরপরের ইউরোতে আপনি ডমিনেটলি ইউরো চ্যাম্পিয়ন। এরপরের বার আপনি ওয়ার্ল্ড কাপ গ্রুপ স্টেজে থেকে বাদ গেলেন। এরপরের বার ওয়ার্ল্ড কাপ ইউরোসে আপনাকে থেমে যেতে হলো গ্রিসের কাছে। কোন গ্রিস? 2004 সালের গ্রিস, যে গ্রিস সেবারে ইউরো চ্যাম্পিয়ন। এবং সেই গ্রিসের কাছে থেমে যেতে হওয়ার কারণে আপনি খুবই হয়তো ন্যাশনাল টিমে থেকে অবসরে যান। তো এমত অবস্থায় আপনার দল কোয়ালিফায়ারে নাস্তানাবুদ অবস্থা, ওই কম্বলটার মতো অবস্থা হয়েছে যে উপরে দিয়ে টান দিলে পা খালি হয়ে যায়, নিচে দিয়ে টান দিলে বুক খালি হয়ে যায়, জাস্ট লাইক দ্যাট। এমন অবস্থা, এমন একটা টানাপোড়া দল থেকে আপনাকে কল করা হলো, তখন কোচে আপনার কাছে কথা যে আমাদেরকে জয়েন করো, অ্যান্ড আই এম গিভিং ইউ দ্য প্রজেক্ট টু অ্যাসিওরিং দ্য থিং দ্যাট ইউর টিম উড বি এবল টু ফিনিশ দ্য ক্যাম্পেইন অ্যাজ এ উইথ সাকসেস। তো এই প্রতিশ্রুতি রাখার জন্য জিনেদিন জিদান আর্মব্যান্ড তুলে নেন, অ্যান্ড দ্য রেস্ট ইজ হিস্ট্রি। লিটারেলি in each and every match he has played like a phenomenon. For not a single minute it was felt like he is not familiar with the team. অনেকে বলবে যে টিমের ভিতরে রিবেরি, অনরি, ভিয়েরা, লাম, সেনগোল এরকম বড় বড় নাম, অবভিয়াসলি বড় বড় নাম ছিল, প্যাট্রিক ভিয়েরার মতো, ম্যাকেলেলির মতো, বাট দ্য ম্যান হু মেড দ্য ডিফারেন্স was Zinedine Zidane. Without Zidane, this team was nil. With Zidane, this team was 10. And in today's video, I'm gonna tell you that how he made the impossible, how he carried that so-called dead team into throughout the entire tournament. এই ওয়ার্ল্ড কাপের ফাইনাল পর্যন্ত যাবার যে জার্নিটা, এর মধ্যে তাকে ফেস করতে হয়েছে পার্ক জি সুং এর কোরিয়াকে, এর মধ্যে তাকে ফেস করতে হইতেছে ডেভিড ভিলা, ইনিয়েস্তা, রাবি, বুস্কেটস, এই ক্যাসিয়াস, এদের স্পেনকে। এরপর আপনাকে ফেস করতে হয়েছে ক্রিস্টিয়ানো রোনালদো, পর্তুগালকে। এরপরে আপনাকে ফেস করতে হয়েছে রোনালদিনহো, কাকা, জুনিনহো, arguably the greatest football national team of all time to ever exist. তো এই টিমগুলোকে ফেস করে আপনাকে ফাইনালে যেতে হয়েছে। আর যেই জিনেদিন জিদানের যে পারফরমেন্সটা আছে ওয়ার্ল্ড কাপের কোয়ার্টার ফাইনালে ব্রাজিলের সাথে, ওই পারফরমেন্সটাকে ক্লেম করা হয় ইট হ্যাজ বিন দ্য গ্রেটেস্ট পারফরমেন্স টু এভার বি পারফর্ম ফ্রম আ মিডফিল্ডার ইন দ্য এন্টায়ার হিস্ট্রি অফ দ্য ওয়ার্ল্ড কাপ। সো আজকে আমরা এই ম্যাচটাকে ট্যাকটিক্যাল অ্যানালাইসিস করবো। তো let's get jump into it, let's dive in. ওকে, তো অনেকেই ক্লেম করে দ্যাট ইট হ্যাজ বিন আ ব্রিলিয়েন্স অফ জিনেদিন জিদান ইন দিস ম্যাচ, বাট এটা সত্যি কথা যে এটা জিনেদিন জিদানের একটা মাস্টার ক্লাস ছিল। বাট আমরা একটা জিনিস আসলে ভুলে যাই যে এই ম্যাচটাতে ব্রাজিল হ্যাজ মেড সো মেনি মিস্টেকস। যেমন কি প্রথম যে মিস্টেকটা, সেটা হইতেছে তারা তাদের যে বক্স টু বক্স মিডফিল্ডার আছে তাদের প্রপার ইউজ, সিলেকশনই অনেক বড় একটা ভুল রয়ে যায়, এবং যে সাবস্টিটিউশনগুলো করা হয় সেগুলোতে আমরা আসবো একটা পর একটা পয়েন্ট করে আসবো। তো এইখানে ব্রাজিলের অ্যাপ্রোচটা কী ছিল? ব্রাজিল ওয়াজ ট্রাইং টু ক্রিয়েট আ ওভারলোড ইন দ্য সেন্ট্রাল এরিয়া লাইক দ্যাট, ওকে, এভাবে কিছুটা। তো এইখানে কি হইতো, একটা 4-3 এরকম একটা মিডফিল্ড তৈরি হয়। মানে জনিনহো এবং রোনালদিনহোকে মার্ক করার জন্য ম্যাকলেলি এবং প্যাট্রিক ভিয়েরাকে ওয়াইড যেতে হইতেছিল। তো এখন যখন নাকি ওয়াইড যেতেছে তখন এখানে কি হইতেছে 3v1, এবং জিদান এই ম্যাচটাতে এতবার 3v1-এ ফেস করছে এবং হি হ্যাজ আউটক্লাস দিস প্লেয়ার্স। আর এগুলা কিন্তু যে কোনো রকমের প্লেয়ার না। যখন আপনি দেখতেছেন রবার্টো গ্যাব্রিয়েল সিলভা, হি হ্যাজ বিন অ্যান পার্ট অফ দ্যাট ইনভিজিবল টিম অফ আর্সেনাল, কাকা ব্যালন ডি অর হোল্ডার, অবভিয়াসলি এই আসলে ফেলে দেওয়ার মতো নাম না। তো এইরকম মোমেন্টামগুলো থেকে যখন জিদান বারবার বলগুলো থুপাস দ্বারা বাড়িয়ে দিতেছে, এখানে ইজ এ থিং টু অ্যাপ্রিসিয়েট। এখন যদি আমরা কথা বলি যে ব্রাজিলেরগুলো আমাদের কাছে একটু আনএক্সপেক্টেড লাগছে, সেটা হচ্ছে আর রবার্টো কার্লোস আর কাফু বোথ আর অফেন্সিভ ফুলব্যাক, রাইট? তাদের থেকে আমি কি এক্সপেক্ট করবো? তারা দুজনই ওভারল্যাপ করবে। কিন্তু এই ম্যাচে যে জিনিসটা আমার কাছে কিছুটা খটকা লাগছে, যে আমি ভাবছিলাম যে গ্যাব্রিয়েল সিলভা হয়তো সেন্টার ব্যাকদের সাথে একটা 3 ম্যান ব্যাকলাইনের মতো ক্রিয়েট করতে পারে, আর যখন কাফু এবং কার্লোস ওভারল্যাপ করবে।
কিন্তু এই ম্যাচটাতে সেন্ট্রাল এরিয়াটা কম্প্যাক্ট রাখার জন্য কার্লোস আর কাফু বোথ ওয়ার কোয়াইট স্টাক ইন টু দেয়ার পজিশন। আর দেখতে পারতেছিলাম যে অনেকবারই যে দিনহো আর জুনিনহো নিচে আসতেছে কিছুটা এরকমভাবে। আর ফ্রান্সের অ্যাপ্রোচ ছিল একদম ইজি, তারা বল পায়ে লং বল খেলার চেষ্টা করতেছিল। আর তাদের যেই উইঙ্গারগুলো আছে তারা সেন্ট্রাল এরিয়াতে আসে পড়তো উইথ দ্য বলে, যখন তারা ছিল তখন তাদের যেই ফুলব্যাকরা আছে তারা ওভারল্যাপ করতো। তো এমন সময় হয়তো কি এটা করার কারণে এই যে জিদানের কাছে এই যে 3v1 সিচুয়েশনটা আসে সেখান থেকে একটা সাপোর্ট পাওয়া যেত। কারণ বিয়েরা আর ম্যাকিলেলি যদিও দিনহো আর ইউনোকে মার করার জন্য ওয়াইড যেতেছিল, বাট আপনাকে তো উইথ দ্য বল কাজ করার জন্য মিডে আসতে হইতাছে, অর্থাৎ কম্প্যাক্ট থাকতে হইতাছে। এখানে ব্রাজিল থেকে কিন্তু আমাদের একটা ভয় পাওয়ার জিনিস আছে, সেটা হইতেছে যে ব্রাজিলের যে সেট পিস টেকারগুলো আছে, আপনার শুধু একবার তাকান রবের্টো, ডিনহো, কার্লোস, কাফু, জুনিনহো, কাকা, রোনালদো, মানে আপনি ইউ কান্ট গিভ দিস প্লেয়ার্স টু টেক সেট পিসেস, কারণ এদের একটা পিন পয়েন্ট সেট পিস যদি লেগে যায় তাহলে লুচো, জুয়ান, গ্যাব্রিয়েল সিলভার, রবার্টোর মতো টপ স্ট্রং প্লেয়ার আছে যারা নাকি এগুলো ঠেকাইতে ক্যাপেবল। সো ইউ হ্যাভ টু বি কেয়ারফুল। আর এই জিনিসগুলো সানগোল, থুরাম, আবিদাল, দে হ্যাড এ গ্রেট ম্যাচ। তারা খুব এলিট ডিফেন্ডার না, বাট তাদের যেই অফ সাইড ট্র্যাপগুলো ছিল দিস ওয়ার ভেরি অ্যাপ্রিসিয়েটেবল। ব্রাজিলের কাছ থেকে একটা হতাশাজনক জিনিস হইতেছে যখন নাকি দিনহো এবং জুনিনহোকে মার্ক করার জন্য বিয়েরা এবং ম্যাকিলেলি ওয়াইড যেতেছিল, তখন যে 3v1 সিচুয়েশনটা হইতো তখন উইথ দ্য বলে ব্রাজিলের তাদের সেন্ট্রাল এরিয়ার ওভারলোডটাকে কাজে লাগাতে পারে নাই, কেননা এমন অবস্থাতে যেই বক্স টু বক্স মিডফিল্ডারগুলো আসলো সেগুলো থ্রু-পাসগুলো অনেকবার মিস করে গেছে। আর রবার্টো কার্লোসকে আমরা দেখতে পাচ্ছি অনেকবার সেন্ট্রাল এরিয়াতে আইসা পড়তে, এই জন্য কিন্তু অনেকগুলা ফাউলও কমিট করতে হয়েছে ব্রাজিলকে, কারণ এই যে এই জায়গাটাতে রিবেরি এবং জিদান অনেকবার ঢুকে যেতেছিল অ্যালং সাইড উইথ থিয়েরি অনরি। এখন যখন ফার্স্ট হাফে বা 60-70 মিনিটের পর্যন্ত যখন নাকি আপনার প্ল্যানটা ওয়ার্ক করতেছে না, তখন আমি এক্সপেক্ট করছিলাম ম্যাচটা দেখার সময় যে এখানে হয়তো ব্রাজিল তাদের নাম্বার 8-এ হয়তো একটা পরিবর্তন করবে আর হয়তো যে কার্লোসকে ওভারল্যাপ করে দিবে। কিন্তু যে জিনিসটা আমাকে শক করলো, আড্রিয়ানোকেও নামাই দিছে, রবিনহোকেও নামাই দিছে, অ্যান্ড রোনালদো ওয়াজ ইন দ্য ফিল্ড অ্যাজ ওয়েল। তো আপনি তিনটা সেন্টার ফরওয়ার্ডকে একসাথে কীভাবে খেলাবেন? দিস ডিডন্ট ওয়ার্ক ইন মাই মাইন্ড। সো অবভিয়াসলি অনেকগুলো ভুল করছে। আর এখানে ফ্রান্সের অ্যাপ্রোচটা একদম পিন পয়েন্ট ছিল যে লেট দেম ডু জাস্ট ওয়ান মিস্টেক অ্যান্ড দে উড কস্ট ইট। অ্যান্ড ইয়েস, ম্যান মার্কিংয়ের ক্ষেত্রে জুয়ান এবং লুচোর যে ভুলটা ছিল সেখান থেকেই জিদানের ফ্রি কিকটাকে কনভার্ট করা হয়েছে। এখানে থ্রুআউট দ্য এন্টায়ার ম্যাচ এই যে ফরমেশনটা আছে ব্রাজিলের প্লেইং স্টাইল আমরা অবশ্যই এক্সপেক্ট করবো যে ওই ফ্লেয়ারটা দেখা যাবে, কিন্তু ব্রাজিল ওয়াজ কোয়াইট ডিফারেন্ট ইন দিস ম্যাচ। কেননা আমরা অন্য ম্যাচগুলোতে দেখছি যে ব্রাজিল অনেক কামলি খেলতেছিল, যেমনটা নাকি গানার সাথে ক্রোয়েশিয়ার সাথে খেলতেছিল যে অপোনেন্টকে উইথ দ্য বল দিলেও অত হাই প্রেস করতো না, ওমনটা না। এই ম্যাচে আমরা দেখতে পাচ্ছি যে ব্রাজিল অনেকবার হাই প্রেস করতে গেছে, বাট আমরা যে দেখতেছিলাম যে ফ্রান্স বারবার লং বল খেলতেছে, এক্ষেত্রে অবভিয়াসলি বল লুজিং টেন্ডেন্সিটা থাকার কথা, তাহলে সেখানে তো হাই প্রেসটা করার কথা ফ্রান্সের, তাই না? কিন্তু ফ্রান্স সেখানে এত হাই প্রেস করে নেই, কারণ কি? কারণ আপনাকে জিদানকে সেই স্পেসটা দিতে হবে কাউন্টারের সময়। তো এই জন্য জিদানের যে বল কন্ট্রোলিংটা ছিল এই ম্যাচে, আর যেইভাবে সে কাউন্টার অ্যাটাকগুলোকে ইউজ করছে, দিস ওয়াজ আউট অফ দ্য ওয়ার্ল্ড। আর ব্রাজিলকে এই টাইমটা পর্যন্ত এত অ্যাগ্রেসিভলি হয়তো এর আগে কখনো দেখা যায় নাই, কারণ এই ম্যাচের ভিতরে অনেকবার বুকড হয়েছে প্লেয়ারগুলো, যেটা আমি ভাবছিলাম যে আই গেস ম্যাচটা হবে অল অ্যাবাউট সেট পিসেস, যেটা কোথাও না কোথাও সেট পিসে অনেক বড় একটা ম্যাচ বলা চলে, যে সেট পিসই তো আর কি আউটক্লাস হয়েছে। বাট এই ম্যাচের ভিতরে যে ব্রাজিল এতগুলা ফাউল কমিট করবে, দিস ওয়াজ আনএক্সপেক্টেড। যেমন রবার্টো কার্লোস অনেকগুলো এরর করছিলেন যখন নাকি ব্যাক থ্রি হয়েছিল, কাফুকে তখন আগে সাব করে দেওয়া হয়, তো তখন এই যে এখান থেকে রিবেরি আর অনরি যে রানটা ছিল এখানে ব্যাক থ্রি, মানে কার্লোসকে দ্বারা তো আপনি এক্সপেক্ট করবেন না যে উনি ব্যাক থ্রি করবে। তো এখান থেকে রবার্টো
এই জায়গাটা খালি রেখে যাওয়ার কারণে এখানে এক্সপ্লয়েট হওয়ার সময় একটা ফাউল কমিট করতে হয়, এরকম নানা জায়গায় এরর হইতে হয়েছে। এখানে ব্রাজিলের শুধু এমনটা না যে সিলেকশনে ভুল আসলো, এখানে সিলেকশনে ভুল আসলো, ট্যাকটিকেও ভুল ছিল এবং ইন্ডিভিজুয়াল এররও ছিল। সো ইট ওয়াজ কাইন্ড অফ ডিসগ্রেস, এবং এটা হতাশাজনক দ্যাট it was probably the greatest Brazilian team to ever be existed after the 2002, I guess. You would get to see players controlling their team's tempo, যেমনটা নাকি গাবি করে বার্সেলোনাতে, যেটা ফেডে ভালভার্দে করে রিয়াল মাদ্রিদে, যেটা নাকি কোভাসিচ করে ম্যানচেস্টার সিটিতে, যেটা নাকি ডিপল করে আর্জেন্টিনাতে। কিন্তু জিনেদিন জিদানের ক্ষেত্রে যে জিনিসটা আমার কাছে দেখে মনে হয়েছে যে ও কোথাও না কোথাও ওর ট্রানজিশনগুলা, ওর মুভমেন্ট ইন বিহাইন্ড রানগুলা, ওর মুভমেন্টগুলা, ওর যে ভিশনারি পাসগুলা, ওগুলা শুধু ফ্রান্স টিমটাকে কন্ট্রোল করতেছে না, ও ব্রাজিলের টেম্পোটাকেও ট্রানজিশনের সাথে কোথাও না কোথাও বিপদে ফেলাইতেছে। এই ক্ষেত্রেই আই গেস ব্রাজিলকে বারবার ফ্রান্স ট্রানজিশনে নিয়ে এই সমস্যা ক্রিয়েট করার চেষ্টা করছে। আই নো 1998-এর যে ফাইনালটা আসলো সেখানে স্কোর লাইন আরও বড় ছিল, আর সেখানে ব্রাজিলকে আরও ভালোভাবে ডিফিট করা হয়েছে। বাট এই যে ফ্রান্স টিমটা, এখানে আপনি বড়, ইউ উইল গেট টু সি বিগ নেমস, বাট যে ট্যালিসম্যান অর্থাৎ জিনেদিন জিদান, how he single-handedly carried the team throughout the entire match was a thing to see. এবং আসলে জিদানের যে বল কন্ট্রোলটা ছিল, মানে এত স্লোলি মুভমেন্টের সাথে এতবার ব্রাজিলের হাই প্রেসিংটাকে যেভাবে সে কন্ট্রোল করছে, ইট ওয়াজ নোওয়্যার ক্লোজ টু এনি আদার মিডফিল্ডার আইভ এভার সিন। আপনি জাবি, ইনিয়েস্তা, মেসি, এরকম যত সেন্ট্রাল এরিয়াতে বল হোল্ড করার প্লেয়ারদের দেখবেন, এদের সবাই তো হইতেছে খাটো, তাদের লো গ্র্যাভিটি কমফোর্ট। বাট জিদান ইজ 6'2" or 6'3", তো লম্বা হাট্টা খাট্টা লোক কীভাবে করলো আসলে? দ্যাটস ওয়াই হি ইজ নোন অ্যাজ দ্য গ্রেটেস্ট মিডফিল্ডার অফ অল টাইম। আর এই ম্যাচটা দেখার পর তো আই গেস আই হ্যাভ নো ডাউট দ্যাট ইট ওয়াজ the greatest performance by any midfielder to have ever been put it on the World Cup stage. So yeah, this was it for today's video. See you in the next video. Assalamu alaikum. Khuda Hafiz.